প্রতিশোধ নয়, শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান বেগম জিয়ার। ষড়যন্ত্র দমাতে পারবেন না বললেন তারেক রহমান। দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনের দাবি নেতাদের। ডক্টর ইউনূসের 6 মাসের সাজা বাতিল। প্যারিস থেকে দেশের পথে নোবেল জয়ী। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হতে পারে কাল, জানালেন সেনাপ্রধান। কাল সন্ধ্যার মধ্যে পুলিশকে কর্মস্থলে ফেরার নির্দেশ নতুন আইজিপির। দেশে সাংবিধানিক শূন্যতা নেই বললেন জনপ্রশাসন সচিব। দীর্ঘদিন লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্থনীতি, বাধ্য হয়ে শেখ হাসিনার পক্ষ নিয়েছিলেন দাবি ব্যবসায়ীদের। গভর্নরের পদত্যাগ দাবিতে উত্তাল বাংলাদেশ ব্যাংক। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ধ্বংস, প্রতিহিংসা, প্রতিশোধ নয়, শান্তি ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি থেকে নির্মাণ করতে হবে সমৃদ্ধ বাংলাদেশ। অসম্ভবকে সম্ভব করায় বীর সন্তানদের ধন্যবাদ জানান তিনি। শিক্ষার্থীদের আন্দোলনে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধাও জানান তিনি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশে ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ 6.5 বছর পর জনসম্মুখে এলেন বেগম জিয়া। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ছবি তুলেছেন ইনামুল হাবিব রুবেল। কারোর চিন্তা বা কল্পনাতেও নেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সমাবেশ যখন শেষ পর্যায়ে, ঠিক তখনই বড় পর্দায় ভেসে ওঠে সাবেক 3বারের প্রধানমন্ত্রী, কোটি মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুখচ্ছবি। নেতাকর্মীদের উচ্ছ্বাসে গোটা নয়াপল্টন মুখরিত হয়ে ওঠে। 2018 সালের 3 ফেব্রুয়ারি লা মেরিডিয়ানে দলের বর্ধিত সভায় সবশেষ বক্তব্য রেখেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর আর জনসমক্ষে তাকে দেখা যায়নি। 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান বেগম জিয়া। 2 বছরের বেশি সময় কারাগারে কাটানোর পর করোনাকালীন সময়ে 2020 সালে 25 মার্চ নির্বাহী আদেশে মুক্তি পান বেগম খালেদা জিয়া। এরপর উন্নত চিকিৎসার জন্য জামিন নিয়ে বিদেশে যেতে চাইলেও তার জামিন মেলেনি। এরপর থেকেই অসুস্থ বেগম খালেদা জিয়া কখনো বাসায়, আবার কখনো হাসপাতালে। এভাবেই কেটে যাচ্ছে 3বারের প্রধানমন্ত্রীর দিনকাল। সবশেষ মঙ্গলবার মুক্তি পান তিনি। বেগম জিয়া যখন হাসপাতাল থেকে অনলাইনে নয়াপল্টনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করেন, তখন মুহুর্মুহু হাততালি আর অভিবাদনে সিক্ত হন তিনি। দীর্ঘ 6.5 বছর পর প্রিয় নেত্রীর বক্তব্য শুনতে পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বক্তব্যের শুরুতেই বেগম খালেদা জিয়া তার মুক্তির আন্দোলন সংগ্রামের জন্য সবাইকে ধন্যবাদ জানান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন। সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বীরদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। নতুন বাংলাদেশ গড়তে তরুণ সমাজ সহ সবার প্রতি আহ্বান জানান সাবেক প্রধানমন্ত্রী। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক
বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ, সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। দেশের এই সংকটকালে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বেগম খালেদা জিয়া। দীর্ঘ 16 বছর পর কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই নির্বিঘ্নে সমাবেশ করল বিএনপি। নেতাকর্মীরা বলছেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, নয়াপল্টন, ঢাকা। ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে দলের নেতাকর্মীদের ঢাল হয়ে দাঁড়ানোর দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেউ বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। বৈষম্যহীন ও গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠায় দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার আহ্বান তার। জিয়াউল হক সবুজের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথমবার সমাবেশে ভার্চুয়ালি অংশ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি উল্লেখ করেন, দেশ 15 বছরের বন্দিদশা থেকে মুক্ত হয়েছে। প্রিয় বাংলাদেশ আজ কারামুক্ত। তারেক রহমান বলেন, অগণিত ছাত্র জনতা এবং রাজনৈতিক কর্মীর প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে বিজয়ের আরেক ইতিহাস। বিভেদ প্রতিহিংসা ভুলে দেশ গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অস্থিতিশীলকারীদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে, এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন। এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে দিন। কোনো পুলিশের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন। দেশবাসীর প্রতি আমার বিনীত আহ্বান, কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। প্রতিহিংসা, প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে। কুচক্রী মহল যেন রক্তে রঞ্জিত বিপ্লবের সফলতা নস্যাৎ করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তারেক রহমান। স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার পতনের মধ্যে দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র। ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তরুণদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছে বিএনপি। সেই সরকার পরবর্তী 3 মাসের মধ্যে জাতীয় সংসদে নির্বাচন করবে। বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব অপচেষ্টা রুখে দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। তারা বলেন, বিদেশিদের সহায়তা ছাড়াই এবার আন্দোলন সফল করেছে ছাত্র জনতা। জহিরুল হক জনির তোলা ছবিতে রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ছাত্র জনতার সফল আন্দোলন শেষে বিজয়ের আনন্দ নেতাকর্মীদের মাঝে ভাগাভাগি করে নিতে এই জড়ো হওয়া।
এবার মুক্ত হাওয়ায় কোনো ধরনের শঙ্কা ছাড়াই নয়াপল্টনে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশ নাম দেয়া হলেও পুরো নয়াপল্টন পরিণত হয় জনসমুদ্রে, যেখানে শুধু মানুষ আর মানুষ, যাদের মুখে একটাই স্লোগান, স্বৈরাচার মুক্ত হলো বাংলাদেশ, যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না ভেদাভেদ। আমরা বাংলাদেশের মানুষের স্বার্থে ইতিমধ্যে সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে সংস্কার করতে হবে, যে রাষ্ট্র মেরামত করতে হবে, সেখানে আমাদের মধ্যে কোনো ধরনের বিভক্তি সৃষ্টি করা যাবে না। এই লড়াইকে বিপদগামী করার জন্য চক্রান্তকারীরা, বিগত সরকারের সুবিধাভোগীরা নানাভাবে চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা রুখে দিতে হবে। এই মুহূর্তে শান্তি এবং শৃঙ্খলা সময়ের দাবি। সরকারে কে আসবে না আসবে এটা আমাদের বক্তব্য না। একটি সরকার দরকার, সরকার ছাড়া প্রশাসন চলতে পারে না। সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব যে সরকারের শূন্যতা, এই শূন্যতাটা পূরণ আপনাদেরকে করতে হবে। যে কোনো অপশক্তি মোকাবেলা করার কথা জানান বিএনপি নেতারা। তারা বলেন, কোনো ধরনের দখল, হামলা, ভাঙচুর, লুটপাটের দায় নেবে না বিএনপি। উশৃঙ্খল কেউ কোনো অপরাধ করলে তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। এইবারের আন্দোলন বিদেশি কোন প্রভুদের সহায়তা ছাড়াই আন্দোলন সফল হয়েছে, এই দেশের জনগণ সফল করেছে। সুতরাং আমাদের কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সহায় আছেন। যোগ জ্ঞান করে রাখবেন, সকল সময় তৈরি থাকবেন, যে কোনো শক্তিকে আমরা ইনশাআল্লাহ আবারও মোকাবেলা করব। আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, দেশে একটি শান্তি শৃঙ্খলা রক্ষা করে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব এবং এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ। বিজয়ী প্রিয় ভাই ও বোনেরা বলে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্য শুরু করেন, তখন স্লোগানে ফেটে পড়েন নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব জানান, শীর্ষ থেকে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত নির্যাতিত বিরোধী নেতা কর্মীরা। সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। ছাত্রদের প্রতি জানান স্যালুট। বিজয়কে সুসংহত করাই এখন কাজ বলে জানান তিনি। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো, অনতিবিলম্বে কোনো বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট যেটা শহরের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন কোনো বিলম্ব না করে। এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন। এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেবে, জনগণ তাকে দেবে। বন্ধুগণ, সামনের দিনে সহনশীলতার পরিচয় দিয়ে প্রশাসনকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে দেওয়ার কথাও বলেন বিএনপি মহাসচিব। 5ই আগস্টের পরে যে সমাবেশটি রাজধানী ঢাকার নয়াপল্টনে করল বিএনপি, সেই সমাবেশ থেকে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন বিএনপি মহাসচিব, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা। একই সঙ্গে তারা বলছেন, এমন একটি বাংলাদেশ তারা বিনির্মাণ করতে চায় যেখানে কোনো হানাহানি থাকবে না, যেখানে থাকবে সাম্য এবং যেখানে থাকবে অন্যের প্রতি ভালোবাসা, থাকবে মানবাধিকার। এবং অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবিও করেছেন দলটির নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, নয়াপল্টন, ঢাকা। ভুলের কারণে যেন বিজয় হাতছাড়া না হয়, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। দেশবাসীর উদ্দেশ্যে দেয়া বিবৃতিতে তিনি আহ্বান জানান। প্যারিস থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ডক্টর ইউনুস।
ইউনুস সেন্টারের বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দেওয়া সাহসী ছাত্রদের অভিনন্দন জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। অভিনন্দন জানান দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিতের আহ্বান জানান তিনি। সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে, সব ধরনের সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান তার। ছাত্র ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকারও অনুরোধ করেন তিনি। ডক্টর ইউনুস বলেন, প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন প্রধান কাজ। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্যারিস বিমানবন্দরে যান। বিমানবন্দরে ডক্টর ইউনুসের সাথে ছিলেন ফ্রান্সে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম। সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান, দেশে ফিরে পরিস্থিতি দেখে সংকট থেকে বের হওয়ার পথ খুঁজে নেবেন তারা। প্যারিস অলিম্পিক ও চিকিৎসার প্রয়োজনে ফ্রান্সে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আগামীকাল দুপুরে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেয়া কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রম আপিল ট্রাইব্যুনাল বুধবার ওই রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনুস সহ অন্যদের করা আবেদনের শুনানি নিয়ে এ রায় দিয়েছেন। বুধবার কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল সাজা বাতিল করে এই আদেশ দেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। বলেন, রায়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা এ মামলায় গত 1 জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনকে 6 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। এছাড়া প্রত্যেককে 30,000 টাকা অর্থদণ্ড দেয়া হয়। কাল রাত 8টায় হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। সরকারের আকার হবে 15 সদস্যের, তবে 2-1 জন সদস্য বাড়তে পারে, জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা সদরে এক ব্রিফিংয়ে তিনি আশ্বস্ত করেছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে হুঁশিয়ার করে দেন, যারা অপরাধ করছে কাউকে ছাড় দেওয়া হবে না। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বুধবার বিকেলে ঢাকা সেনা সদরে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবাইকে গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী 3-4 দিনের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। ডক্টর ইউনুসকে করার জন্য এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার, কালকে আসবেন। কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন। আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ, এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস, এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার কাজ সমাধা করতে সক্ষম হবেন। আমার যে স্ট্রেংথ যা ছিল, এটা নেভি, এয়ারফোর্সও তারা তাদের মতো করে করেছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, তারপরও কিছু হয়ে গেছে। এটা আমার জাস্ট সিম্পলি আমাদের এনাফ স্ট্রেংথ ছিল না। বাট আমি নিশ্চিত যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে, তারা যখন আবার কাজে নেমে যাবে, তখন এই ওয়ার্ডটা খুব সহজেই আমরা পূরণ করতে পারবো। পুলিশের একটা বিরাট সংখ্যক ফোর্স, পুলিশ ইজ একটা বড় ফোর্স। তো এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায়, সেটার ভয়েড পূরণ করা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবার পক্ষে সম্ভব না। আমরা এটার জন্য ডিজাইন করব। যাই হোক, আমি নিশ্চিত যে খুব শীঘ্রই তারা পুনর্গঠিত হবে এবং এই সমস্ত ভ্যান্ডালিজম এগুলোকে প্রতিহত করতে সমর্থ হবে। বাট আমি এটুকু আপনাদের বলছি যে যারা এই সমস্ত কাজে জড়িয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিদেশ থেকে ঢাকা ফিরবেন, আর রাত 8টায় বঙ্গভবনে শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের সব সদস্য। একটা প্রস্তাব ছিল বিকালে করার। বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, কি উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে।
এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে, তারপরেও 2-1 আপ অ্যান্ড ডাউন এটা করতে পারে, এটাই এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। সবার প্রচেষ্টায় সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আগামী 24 ঘন্টার মধ্যে পুলিশের সকল সদস্যকে কাজে যোগদানের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মইনুল ইসলাম। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে পুলিশ বাহিনীর কিছু উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তার সিদ্ধান্তকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দায়িত্ব গ্রহণ করে বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে আইজিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যৌক্তিক আন্দোলন ছিল বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ প্রতিটি হত্যাকাণ্ড যেখানে সংঘটিত হয়েছে তার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করতে আমরা আইনিভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতি ফিরিয়ে আনতে আমরা যা যা করণীয় সর্বোত্তভাবে সকল সদস্য মিলে সেটি করব। আমাদের কতিপয় উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বল প্রয়োগের যে আপনি জানেন যে স্বীকৃত নীতিমালা রয়েছে, ইউজ অফ ফোর্স, যেখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়, সেই নীতিমালা অনুসরণ না করা এবং কোনো কোনো ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করা এবং নেতৃত্বের কর্মকৌশল গ্রহণে ব্যর্থতার কারণে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন, এমনকি অনেকে নিহত হয়েছেন। সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন সহ সকল স্পেশালাইজড পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আগামী 8 আগস্ট 2024 তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে যোগদান করতে হবে ও জবাবদিহিমূলক পেশাদার পুলিশ গঠনের এবং পুলিশ সংস্কারের ব্যবস্থা আমরা অচিরেই ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে, আমরা গ্রহণ করেছি। দেশে সাংবিধানিক শূন্যতা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাউদ্দিন চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্রপতির অধীনে এই সচিবরা কাজ করছেন, তাই প্রশাসনিক কাজের শূন্যতা নেই। উপস্থিতি কম প্রসঙ্গে বলেন, রুটিন তেমন কাজ না থাকায় অনেকেই আসছেন না। এছাড়া অনেকের মধ্যে শঙ্কাও কাজ করছে। নতুন সরকার গঠনের ক্ষেত্রে যেসব সহায়তা দরকার সেটির প্রস্তুতিও রয়েছে বলে জানান তিনি। কর্মকর্তাদের দাবি প্রসঙ্গে সিনিয়র সচিব সাংবাদিকদের বলেন, দাবির বিষয়গুলো তিনি শুনেছেন। নতুন সরকার গঠন হলেই এসব বিষয় নিয়ে কাজ করা যাবে। এর আগে জনপ্রশাসন বিভাগের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন বঞ্চিত কর্মকর্তারা। এ সময় তারা বলেন, তাদেরকে বঞ্চিত করা হয়েছে, প্রশাসনে কাজ করতে দেয়া হয়নি, ওএসডি করে রাখা হয়েছে, যোগ্যতা থাকলেও পদোন্নতিও দেয়া হয়নি। দেশের ব্যবসায়ী সমাজ বলছেন, শেখ হাসিনা সরকারকে বিরোধিতা করার মতো ব্যবসায়ীদের ঘাড়ে দুই মাথা ছিল না। দীর্ঘদিন লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ী নেতারা জানান, শিল্প কারখানায় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় রপ্তানি খাত শঙ্কিত। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত সেনাবাহিনীর কাছে নিরাপত্তা চান দেশের শীর্ষ ব্যবসায়ীরা। শেখ হাসিনা সরকারের পতনের পর এফবিসিসিআইয়ের নেতৃবৃন্দের অনুপস্থিতিতে রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলন করে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স। এই সময় ব্যবসায়ীরা জানান তাদের পূর্বের অসহায়ত্বের কথা। ব্যবসায়ীরা বলেন, এখনো শিল্প কারখানায় ব্যাপক ভাঙচুর হচ্ছে, কারখানা ধ্বংস করে অর্থনীতি সামনে নেওয়া যাবে না। এরই মধ্যে অধিকাংশ কারখানায় শ্রমিকদের বেতন দিতে পারবে কিনা তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। অর্থনীতি ধ্বংস হলে ছাত্র জনতা রক্ত অর্জিত মুক্তি মলিন হয়ে যাবে বলেও মন্তব্য করেন শীর্ষ ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকে চরম অস্থিরতা শুরু হয়েছে। বিক্ষুব্ধ একদল কর্মকর্তা ও কর্মচারী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, 4 ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে মিছিল করেন। বিক্ষোভের এক পর্যায়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। 4 ডেপুটি গভর্নর ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধান কেন্দ্রীয় ব্যাংক থেকে বেরিয়ে গেছেন। এ সময় সেনা সদস্যরা তাদের নিরাপত্তা দেন। তবে ঘটনার সময় গভর্নর
আব্দুর রউফ তালুকদার কার্যালয়ে ছিলেন না। বিক্ষুব্ধদের দাবি, ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির জন্য বাংলাদেশ ব্যাংকের এসব শীর্ষ কর্মকর্তারা দায়ী এবং তারা দায়িত্বে থাকলে ব্যাংক খাতে সুশাসন ফিরবে না। বিক্ষোভকারীরা প্রথমে ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমানের কক্ষে ঢুকে পড়লে চাপের মুখে একটি সাদা কাগজে তিনি পদত্যাগের কথা লেখেন এবং সইও করেন। বিক্ষুব্ধ কর্মচারীরা এরপর ডেপুটি গভর্নর নুরুন নাহারের কক্ষে গেলে তিনি কার্যালয় ত্যাগ করেন। এ সময় বাকি দুই ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলম ও মোহাম্মদ হাবিবুর রহমান কার্যালয়ে ছিলেন না। টানা ৩ সপ্তাহ বন্ধের পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে উঠে গেছেন শিক্ষার্থীরা। তবে এখনো পর্যন্ত ক্লাস, পরীক্ষা ও কোনো একাডেমিক কার্যক্রম শুরু হয়নি। নিজের প্রাণের ক্যাম্পাস পরিষ্কারে নেমেছেন অনেকেই। দেয়ালে লেখা স্বৈরাচার বিরোধী নানা গ্রাফিতি মুছতে ব্যস্ত সময় পার করছেন কেউ কেউ। একটি স্বাধীন, নিরাপদ এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় জানান শিক্ষার্থীরা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। 2024-এর 5 আগস্টের গণঅভ্যুত্থানের আতুরঘর, ইতিহাস ও ঐতিহ্যের ঢাকা বিশ্ববিদ্যালয়। কোটা আন্দোলন থেকে শেখ হাসিনার পতন আন্দোলনের সূতিকাগার দেশের এই সেরা বিদ্যাপীঠ। টানা 3 সপ্তাহের নানা ঘটনার পর অবশেষে খুলেছে ক্যাম্পাস। দেয়ালে দেয়ালে গ্রাফিতি আর নানা দাবির স্লোগান জানান দিচ্ছে দুঃশাসনের প্রতি কতটা ক্ষোভ জমেছিল শিক্ষার্থীদের বুকে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বেশ শান্ত আছে, আগের তুলনায় অনেক শান্ত, মানুষজন নিরাপদে চলাচল করতে পারছে। আমাদের হলগুলো আপাতত খুলে দেওয়া হয়েছে, ছাত্ররা যে রুমগুলো ঠিক আছে সেগুলোতে থাকতেছে, আর যেগুলো ভাঙাচোরা হয়েছে সেগুলো রিপেয়ার করা হবে খুব তাড়াতাড়ি। যারা মারা গেছে তাদের তো আর ফিরে আনা যাবে না, সেই ক্ষেত্রে আমরা একটা উদ্যোগ নিতে পারি যে দেশ পরিষ্কার রাখবো, দেশ সুন্দরভাবে গড়বো। কেউ নিজের ক্যাম্পাসের ময়লা পরিষ্কারে ব্যস্ত, কেউ ব্যস্ত রং তুলির আঁচড়ে পুরনো রূপ ফেরানোয়। দেয়াল লিখনে ফুটিয়ে তোলা ক্ষোভ স্মৃতি হিসেবে আরো কিছুদিন রাখতে চান শিক্ষার্থীরা। যে অশ্লীল ভাষাগুলো আসলে যেটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে বেমানান, আমরা সেগুলোকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি রং তুলির মাধ্যমে। যে ময়লা আবর্জনা যে ফেলেছিল, তো ভাঙচুর করেছে, মূর্তি ভেঙেছে, এগুলো আমরা যত সম্ভব চেষ্টা করতেছি পরিষ্কার করার চেষ্টা করতেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট এবং কিছু ভবন অপরিষ্কার অবস্থায় আছে। তাদের জীবন দেওয়ার কারণেই আজকে আমরা বিজয় অর্জন করতে পেরেছি। বেগম রোকেয়া হলেও ফিরতে শুরু করেছে নারী শিক্ষার্থীরা। প্রাণ ফিরেছে ছাত্রদের প্রতিটি হলে। তবে সুন্দর, সন্ত্রাসমুক্ত নতুন ক্যাম্পাসের স্বপ্নে বিভোর শিক্ষার্থীরা। আমাদের হলে একটা অংশ ছিল, একটা ব্লক ছিল যেটা নাম ছিল মন্ত্রীপাড়া। সেখানে যারা খুব কুখ্যাত সন্ত্রাসী ছিল তারা সেখানে থাকতো। তো সেই কুখ্যাত সন্ত্রাসীদেরকে কিন্তু হলের শিক্ষার্থীরা আর সাধারণ শিক্ষার্থীরা উঠতে দিচ্ছে না। এবং এটা আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ কার্যকর হবে, ডাকসু কার্যকর হবে। কোনো দলীয় লেজুরবৃত্তিমূলক ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর সাধারণ শিক্ষার্থীরা চায় না, এটা নিষিদ্ধ করা হবে ইনশাআল্লাহ। এবং এটার জন্য সাধারণ শিক্ষার্থীরা পুনরায় আরেকটি যুদ্ধ করতে প্রস্তুত আছে। কোনো লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি নয়, আগামীতে ডাকসুর মতো ছাত্র সংসদ কার্যকরে প্রয়োজনে আরেকটি যুদ্ধের কথাও বলছেন কেউ কেউ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।